বাড়ি কিনেছেন অথবা বাড়ি ভাড়া নিয়েছেন, দেখে নিয়েছেন তো? ফ্ল্যাটে থাকছেন, জেনে শুনে নিয়েছেন তো? একটু বুঝে জেনে শুনে নেবেন। হয়তো রাতে ঘুমাচ্ছেন, শুনতে পাচ্ছেন ছাদে কেউ চলছে, হাঁটছে, কিছু একটা গড়িয়ে পড়ে যাবার শব্দ আসছে। বিছানায় আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে চোখ খুলে দেখলেন কেউ একজন আপনার পাশে শুয়ে আছে। বাথরুমে ঢুকেছেন, আয়নার কাছ দিয়ে দেখছেন আপনার মুখ না, অন্য কারোর মুখ, ভয়ঙ্কর একটা রূপ। ঠিক এই রকমই গায়ে কাঁচা দিয়ে ওঠা একটা ভৌতিক গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গল্পটা গল্প বললে ভুল হবে, একটা সত্যি ঘটনা। এই ঘটনাটা ঘটেছে আমার বন্ধু এবং তার পরিবারের সাথে। আমার বন্ধুর নাম রাহুল। বন্ধুর বয়স 18 বছর যখন। আজকে সে একজন বড় স্কুলের টিচার। কিন্তু তার যখন বয়স 18 বছর ছিল, তখন তার বাবা, তিনিও পেশাতে একজন স্কুলের টিচার। যেহেতু স্কুলের টিচার ছিলেন, তখন তার বদলি হয়েছিল মুর্শিদাবাদের একটা অঞ্চলে। আমি নামটা বলছি না, জায়গাটার পার্টিকুলার নামটা বলছি না, এরিয়াটা, কিন্তু এটা মুর্শিদাবাদের একটি বাড়ির ঘটনা। সেই হিসেবে তার পরিবারকে নিয়ে, তার বাবা মানে রাহুলের বাবা, তার পরিবার মানে রাহুলের দিদি এম.এর 2য় বর্ষের ছাত্রী। সেই সময় রাহুলের বয়স 18 বছর, রাহুলও পড়াশোনা করছে। রাহুল তখন সেই উচ্চ মাধ্যমিক দিয়ে সেই গ্র্যাজুয়েশন শুরু করবে, প্রথম ইয়ারে ভর্তি হবে। তারপর তার বাবাকে পেশার জন্য, যেহেতু স্কুলের শিক্ষক ছিলেন, তাই তাকে বদলি হতে হয় এবং তাকে বাড়ি ভাড়া নিতে হয় কলকাতা থেকে গিয়ে মুর্শিদাবাদে। মা, রাহুলের দিদি আর রাহুলের বাবা, 4 জনের সংসার। একটি বাড়ি ভাড়া নেয়, দোতলা বাড়ি, বেশ বড় এরিয়া, ছাদ, বারান্দা, খোলামেলা। একতলায় একজন ভাড়াটিয়া থাকেন, একজন ভদ্র মহিলা। তিনি একাই থাকেন, তার ছেলে বিদেশে থাকেন। সেজন্য ভদ্রমহিলা একা থাকেন, কখনো কখনো থাকেন, কখন বেশিরভাগ দিনই উনি বাড়িতে থাকেন না। ওনার কিছুটা দূরে একজন প্রতিবেশী আছেন, মানে প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্কে ওনার দিদি হন। তো সেই ক্ষেত্রে উনি মাঝে মাঝে ওনার দিদির বাড়িতে গিয়েই থাকেন। অতএব পুরো বাড়িতে রাহুলের পরিবারই থাকে। রাহুলের বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যান, আবার স্কুল থেকে ফেরেন সেই বিকেলবেলা। সারাটাক্ষণ রাহুলের দিদি, রাহুলের মা বাড়িতে থাকে। এরপর ঘটনা ঘটে, রাহুলরা যখন এই বাড়িতে ঢুকে যায় বা প্রবেশ করে, তারপর থেকে রাহুলের মা আর রাহুল দুজনে মিলে বসে গল্প করছে। রাহুল হঠাৎ মাকে বলে, মা, আমাকে একটু পাঁপড় ভেজে দেবে, আমি পাঁপড় ভাজা খাবো। তখন রাহুলের মা বলে, ঠিক আছে, তুই বস, আমি আনছি। রাহুলের মা রাহুলের দিদিকে পাশের ঘরে বলে, কি রে, তুই খাবি? রাহুলের দিদি বলে, হ্যাঁ খাবো। বলে, তাহলে তুই তোর ভাইয়ের কাছে গিয়ে বস, আমি নিয়ে যাচ্ছি। রাহুলের মা রান্নাঘরে পাঁপড় ভাজতে গেছে, রাহুল আর রাহুলের দিদি দুজনে একসাথে বসে আছে। হঠাৎ করে রাহুলের মা চিৎকার করে রাহুলকে বলে যে, কি করছিস কি? তোকে বললাম না পাশের ঘরে বসতে, তুই ছাদে চলে গেলি? আর ছাদে গিয়ে এতই বা লাফাবার কি আছে? কি করছিস? কেন এত জোরে জোরে লাফাচ্ছিস? কথাটা শোনার পর রাহুলের দিদির দিকে তাকায়, রাহুলের দিদি রাহুলের দিকে তাকায়, যে আমি তো ছাদে যাইনি। রাহুল তখন চিৎকার করে বলে, মা, আমি কোথায় ছাদে? আমি তো দিদি বসে আছি আমরা ঘরে। রাহুলের মা গ্যাস কমিয়ে দিয়ে ঘরের মধ্যে এসে বলে, আমি কি তোদেরকে মিথ্যে বলছি? আমি স্পষ্ট শুনলাম ছাদে কে যেন লাফাচ্ছে। তখন রাহুলের দিদি বলল, বিশ্বাস করো মা, ভাই যায়নি। রাহুল বলল, বিশ্বাস করো মা, আমি যাইনি সত্যি। রাহুলের মা আর ওভাবে ব্যাপারটা কিছু নেয়নি। এরাও হাসির ছলে উড়িয়ে দিয়ে রাহুলের মা চলে যায় পাঁপড় ভাজতে। রাহুল বলে যে, মা, এবার আর কতদিন তুমি রান্নাবান্না করবে? বেশ তো 2 দিন হলো, এবার তুমি একটা রাঁধুনি দেখো, রান্নার একজন লোক দেখো। রাহুলের মা বলে, ঠিকই বলেছিস, একজন রান্নার লোক দেখতে হবে, না হলে আমি তোর পড়াশোনার পিছনে সময় দিতে পারছি না। রাহুলের মা কিন্তু খুব শিক্ষিতা, তিনি হাউসওয়াইফ বটে, তিনি চাকরি করেননি, কিন্তু তিনি শিক্ষিতা এবং রাহুলকে এখনও পর্যন্ত বাড়িতে পড়াশোনা করান। এবং রাহুলের দিদি মাস্টার্স করছে, রাহুলের দিদিকেও কিন্তু উনি মাঝে মাঝে গাইড করেন। তো সেই ক্ষেত্রে রাহুলের মা বলে, হ্যাঁ, একটা রান্নার লোক রাখতে হবে এবং আরেকজন কাজের লোকও রাখতে হবে, সমস্ত বাড়ির ঘরোয়া কাজকর্ম করার জন্য। একটি রান্নার মহিলা খুঁজে পাওয়া যায়।
রান্নার মহিলা পরের দিন আসেন, পরের দিন বিকেলের কথা। রান্নার মহিলার সাথে কথা বলার সময় রাহুলের মা রান্নার মহিলাকে বলেন যে দুবেলা যদি রান্না করতে পারো তাহলে খুব ভালো হয়। সেই কথাটা শোনার পর সেই রান্নার মহিলা রাহুলের মায়ের দিকে একটু অন্যরকমভাবে তাকালো। তখন রাহুলের মা জিজ্ঞাসা করলো, কি হলো, বিকেলে আসতে পারবে না? সকালে বিকেলে দুবেলা আমি সেরকম তোমাকে টাকা পয়সা ঠিকঠাক দেবো তোমার মনের মতো। তখন সেই রান্নার মহিলা বলে ওঠে যে এত এত করে বলছে যে আপনাদের এই বাড়িটা না সবাই বলে যে ভূত আছে, এই জন্য এই বাড়ির আশপাশ দিয়ে বিকেলের পর আর কেউ খুব একটা আসা যাওয়া করে না। কথাটা শোনার পর রাহুলের মা কিছুক্ষণ চুপ করে থাকে, সেই মহিলার দিকে তাকায়, একবার রাহুল আর একবার রাহুলের দিদির দিকে তাকায়, আর কিছু বলে না। তখন রাহুলের মার হালকা মনে পড়ে যে নিচে তলায় যে ভদ্রমহিলা থাকেন উনিও তো খুব একটা থাকেন না বাড়িতে। উনি বলেন উনি পাশে একজন প্রতিবেশী দিদির বাড়ি চলে যান। নিজের বাড়ির ভাড়া নিয়েছেন, অথচ জিনিসপত্র আছে, এত আসবাবপত্র, এত জিনিসপত্র, অথচ উনি প্রতিবেশী দিদির বাড়ি চলে যান। সবার মনে খটকা লাগতে শুরু করে। এই বলে রান্নার মেয়ে চলে যায় এবং সেই রান্নার মহিলা বলেন আমি একবেলায় সব করে দিয়ে যাব সকালবেলায়। রাহুলের মা তাতেই রাজি হয়ে যান। সেই মহিলা চলে যাবার পরে রাহুল এবং রাহুলের দিদি বলে, মা বাড়িতে যিনি ভদ্রমহিলা থাকেন কাকিমা, একজন আন্টি, তো সেই আন্টিকে আমরা বলব, জিজ্ঞাসা করব, তুমি একটু জিজ্ঞাসা করো। পরের দিন সকালে সেই বাড়ির নিচেতলায় ভাড়া থাকা ভদ্রমহিলা আসলে রাহুলের মা জিজ্ঞাসা করেন যে দিদি একটা কথা বলবো? তখন বলে হ্যাঁ বলুন। না আপনি এখানে একাই থাকেন না? বলছে হ্যাঁ আমি একা থাকি, আমার ছেলে বিদেশে থাকে। তখন বলছে দিদি আপনি তো এখানে খুব একটা থাকেন না তাই না, মাঝে মাঝেই তো দেখেছি চলে যান। ওটা শোনার পর ওই ভদ্রমহিলা একটু চুপ করে থাকেন এবং একটা অন্যরকম দৃষ্টি নিয়ে রাহুলের মাকে বলেন, এই বাড়িতে না আমি ভৌতিক কিছু উপদ্রব লক্ষ্য করেছি এবং ঘটনা লক্ষ্য করেছি। আমার গা ছমছম করে, আমার দম আটকে আসে, আমি যেন দেখি কাউকে চোখের সামনে, কিন্তু বুঝতে পারি না সেটা কী। তাই আমি ভয়ে ভয়ে থাকি, কিন্তু আমার এখানে পাশে একজন প্রতিবেশী দিদি আছেন, খুব ভালো সম্পর্ক, তিনিও বয়স্ক, তারও কেউ নেই সেভাবে, তাই আমি তার বাড়িতে থাকি, মাঝে মাঝে চলে যাই। এই তোমরা এসেছো, এখন মাঝে মধ্যে চেষ্টা করব থাকার, কিন্তু আমি তো একা থাকি, থাকতে পারি না। কথাটা শোনার পর আর এই কথাটা বলার পরে উনি তাড়াহুড়ো করে ঘরের ভিতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেন। এই কথাটা শোনার পর রাহুলের মা রাহুলের দিদি ঠিক করে যে রাহুলের বাবা আসলে রাহুলের বাবাকে সেই কথাগুলো জানাবে। রাহুলের বাবা বিকালবেলা স্কুল থেকে এসেছে, আসার পরে রাহুলের মা রাহুলের বাবাকে বলছে, এবং সেখানে রাহুল এবং তার দিদিও উপস্থিত, যে আজকে এই ঘটনাগুলো শুনলাম, যে রান্নার মেয়ে তার কাছ থেকেও শুনলাম আর এই দিদির কাছ থেকেও শুনলাম। রাহুলের বাবা না হেসে উড়িয়ে দিল, বললে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি এরকম কথা। ওই সব কথা শুনিয়ে ভয় দেখানো যায় না, কারণ এত কম পয়সায় এত সুন্দর একটা খোলামেলা বাড়ি এই জায়গায়, মুর্শিদাবাদের মতো জায়গায় কোথায় পাবে তোমরা? কোথাও পাবে না। তখন রাহুলের মা চুপ করে গেল। রাহুলের মা জানি যে রাহুলের বাবার সাথে এই তর্ক করে মুখ লাগিয়ে হবে না, কারণ রাহুলের বাবা কখনো মানবে না এবং সত্যিটা স্বীকার করবে না বা বুঝবেও না। সেই ক্ষেত্রে সে তখন চুপ করে যায়। ঘটনাটা আবার একটা ঘটনা ঘটল, একটা অবাক করা ঘটনা ঘটল সেই দিনই রাত্রিবেলা। সকলে খাওয়া দাওয়া করেছে। রাহুলের বাড়িতে একটা অভ্যেস আছে, রাহুলের বাবা মা রাহুলের দিদি সকলে খাওয়ার পরে ব্রাশ করে। অনেক বেশি আমরা রাতে শোবার সময় ব্রাশ করে শুই। রাহুলের দিদি ব্রাশ করতে এবং ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে যায়, বাথরুমে যায়। ব্রাশ করে নিয়ে চোখে মুখে জল দিয়ে যখন সে আয়নার দিকে তাকায়, হঠাৎ করে বাথরুমের বাল্বটা, যে আলোটা জ্বলছিল সেটা হঠাৎ একবার নিভল, একবার জ্বলল, আবার একবার নিভল, আর একবার জ্বলল। রাহুলের দিদি ভাবে যে এটা হয়তো ভোল্টেজের কারণে কোনো প্রবলেম হচ্ছে। অনেক সময় লো ভোল্টেজ হলে লাইট নেভে জ্বলে। তারপরে যখন লাইটটা পুরোপুরি জ্বলে ওঠে তখন হঠাৎ করে রাহুলের দিদি আয়নাতে তাকাতেই লক্ষ্য করলো কার্নিশে পিছন দিকে একটা যে সেলফ থাকে, তাক কার্নিশ মতো, সে কার্নিশের উপর একটি মহিলা বসে আছে, একটা ভয়ঙ্কর রূপ। আর সেই ভয়ঙ্কর রূপ ধরা মহিলাটার কোলে একটি বাচ্চা। সেই বাচ্চাটা রাহুলের দিদির দিকে এভাবে দুহাত বাড়িয়ে আছে,
ঠিক বাচ্চারা যেমন কোলে নিতে বললে যেভাবে হাত বাড়ায় সেইভাবে। রাহুলের দিদি একটা সেকেন্ডের জন্য পিছন দিকে ঘুরে তাকাতেই দেখে কিছু নেই। আবার সে যখনই আয়নায় মুখটা দেখে, আয়নার দিকে তাকায়, তখনই আয়নায় দেখে বাচ্চাটা এভাবে আঙুল দেখিয়ে রাহুলের দিদির দিকে দেখাচ্ছে। সেকেন্ডের মধ্যে রাহুলের দিদি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যায় বাথরুমের মধ্যে। তারপর অনেক কষ্ট করে বাথরুমের দরজা ধাক্কা দিয়ে বাথরুমের ছিটকিনির লক ভেঙে রাহুলের বাবা, রাহুল সকলে মিলে রাহুলের মা রাহুলের দিদিকে বার করে, চোখে মুখে জল দেয়। রাহুলের দিদি প্রচণ্ড পরিমাণ জ্বর চলে আসে এবং ফুল বকতে থাকে, ঘোরের মধ্যে থাকে। রাহুলের দিদিকে অনেক কষ্টে অনেক রকমভাবে যত্নার্থী করার পরে, টেক কেয়ার করার পরে রাহুলের দিদির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওই জ্বর অবস্থাতে রাহুলের দিদি সবাইকে যে ঘটনাটা বলে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। যে সে স্পষ্ট দেখেছে ওই রকম একটা ভয়ঙ্কর রূপী একজন মহিলা একটি শিশু সন্তানকে কোলে নিয়ে, একটি বাচ্চাকে কোলে নিয়ে ওই রকমভাবে বাচ্চাটা রাহুলের দিদির দিকে দু হাত বাড়িয়ে কোলে আসার চেষ্টা করছে। সেই রাতে রাহুলের বাবার কাছেও স্পষ্ট হয়ে যায় সমস্তটা, সব কিছু। তারপর সেই রাতটা রাহুলের বাবা, রাহুলের দিদি, রাহুলের মা সকলে মিলে একই ঘরে কাটায়। কেউ আলাদা আলাদা শোবার আর রিস্ক নিতে পারেনি এবং সাহস কুলিয়ে উঠতে পারেনি। কিছুক্ষণ শোবার পরেই সেই রাতে, মধ্যরাতে ঠিক 2-2:30 সময় হঠাৎ করে রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। ঝরঝর ঝরঝর করে কেউ যেন বাসন ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর খিলখিল খিলখিল করে একটা শব্দ, হাসির আওয়াজ। রাহুলের বাবা, রাহুলের মা রাহুল এবং তার দিদিকে বলে, রাহুলকে বলে তুই দিদির কাছে থাক, দিদিকে খেয়াল রাখ, আমি আর তোর বাবা গিয়ে দেখছি রান্নাঘরে কী হয়েছে। রাহুলের বাবা, রাহুলের মা খুব সাহস করে ঘর থেকে এক পা বেরোতেই দেখতে পায় তাদের সামনে দিয়ে একটি ছোট্ট বাচ্চা। বাচ্চাটার রূপও খুব অতিরিক্ত ভয়ঙ্কর। বাচ্চাটি সোজা চলে যাচ্ছে সেই ছাদের দিকে, ছাদের সিঁড়ির দিকে। রাহুলের মা বাবা রান্নাঘরে না গিয়ে বাচ্চাটিকে অনুসরণ করে যখন ছাদের সিঁড়ির সামনেটায় যায়, তখন দেখতে পায় ছাদের সিঁড়ির এক কোণে একটি মহিলা বসে আছে। সেই রাহুলের দিদি যে কথা বলেছিল, ভয়ঙ্কর মুখ, সেই মহিলা বসে আছে। সেই মহিলা হঠাৎ করে নিচু হয়ে বসে থেকে রাহুলের বাবা আর রাহুলের মায়ের দিকে তাকায়। তারপর তার সন্তান ছুটে গেলে সন্তানটাকে কোলে নিয়েই সোজা ছাদের দিকে আস্তে আস্তে উঠে যায়। সেই ঘটনাটা দেখার পর রাহুলের বাবা আর মা কথা বলার মতো কোনো ক্ষমতাই ছিল না, আর তারা রান্নাঘরে নতুন করে যাবার সাহস পায়নি। ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে সবাই সারা রাত জেগে হাতে হাত রেখে কাটিয়ে দিয়েছে। রাহুলের বাবা রাতে চিন্তা করে যে কোনো রকমভাবেই বাড়িকে ছেড়ে চলে যেতে হবে, কোনো রকমভাবে, একটা বারও একটা দিনও আর রিস্ক নেওয়া যাবে না। এগ্রিমেন্টের কথা পরে ভাবা যাবে। সকাল হতেই রাহুলের বাবা বেরিয়ে পড়ে বাড়ি ভাড়ার খোঁজে। তারপর রাহুলের বাবা, রাহুলের মা, রাহুলের দিদি সকলে মিলে গিয়ে একটি বাড়ি পছন্দ করে আসে এবং সব কিছু জেনে খোঁজ নিয়ে তবে সেই বাড়িকে অ্যাডভান্স করে এবং সকল কথা জানায়। তখন সকলের কাছ থেকে জানতে পারে যে ওই বাড়িতে একটি মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে নিজেকে শেষ করে দেয় এবং বাচ্চাটিকেও শেষ করে ফেলে। তারপর থেকে ওই বাড়িতে ওই বাচ্চা এবং তার মায়ের আত্মা ঘুরে বেড়ায়। হয়তো রাহুলের বাবা যদি একটু খোঁজ নিয়ে দেখতো, বা ওই যে অল্প টাকায় একটা সুন্দর বাড়ি, খোলা বারান্দা, এত বড় বাড়ি, ফেসিলিটি, এই কথাটা ভেবে, এই কথাটাকে মাথায় চিন্তা করে আর খোঁজই নেয়নি যে বাড়ির কোনো ইতিহাস আছে কিনা, বাড়িটা কোনো খারাপ কিছু হয়েছে কিনা, বাড়িটা ভালো তো, বাড়ির কীরকম, পুরো বাড়িটাকে সমস্ত কিছু যাচাই করে তারপর যদি বাড়ি ভাড়াটা নিতেন তাহলে এই দিনগুলো ফেস করতে হতো না। সব কিছু শোনার পর সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে। দ্বিতীয়বার যে ওরা দিনের বেলায় যে জিনিসপত্র আনতে গিয়েছিল, সেই সময়টুকুও যেন মনে হবে ওদের কাছে অভিশপ্ত সময়। বোধহয় ওই বাড়িতে পা যদি না রাখতে পারতো আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ঘরটি সাজানো হয়ে গেছিল। তারপর সেখান থেকে সমস্ত জিনিসপত্র এনে রাহুলের মা গঙ্গা জল সব কিছু দিকে ছিটিয়ে দিয়ে নিজেদেরকে শুদ্ধ করে, হ্যাঁ,
রাহুলের দিদি কিন্তু এই ট্রমাটা কাটিয়ে উঠতে প্রায় মাস 3-4 সময় লেগেছিল। রাহুলের বাবা তারপর একদম হাই প্রেশারের পেশেন্ট হয়ে যায়। রাহুল বলে যে জানি না এই ঘটনাটাকে কেন্দ্র করে কিনা, তবে বাবার প্রচণ্ড হাই প্রেশার এসে যায়, উচ্চ রক্তচাপ। তারপর রাহুলের মা আস্তে আস্তে নিজেদের মধ্যে ঘটনাটা ভোলাবার চেষ্টা করে এবং আলাদা সেই বাড়িতে গিয়ে তারা স্থায়ী হয় এবং রাহুলের বাবা সেখান থেকেই স্কুলে যান। তো আসল কথা হলো এটাই যে কম বাড়ি ভাড়া, কম টাকায়, যখনই কিছু কম টাকায় অফার আসবে তখনই তার আগে ভেবে নেবেন, একটু যাচাই করে নেবেন যে এত কমে এক বাড়ি, এত কমে ফ্ল্যাট, এত কমে এত সুন্দর জায়গা, তার কোনো ইতিহাস নেই তো, কোনো ভয়ঙ্কর রূপ নেই তো, ভয়ঙ্কর চ্যাপ্টার কিছু নেই তো, এগুলো ভালো করে যাচাই করবেন, তারপর কাজ করবেন। কারণ যদি কিছু খারাপ হয়েছে, তো যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তখন কিন্তু সারা জীবনটা নিজেকে দায়ী করে রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু বিপন্ন হতে পারত যদি সেই আত্মা অতিরিক্ত ভয়ঙ্কর এবং ক্রোধ নিয়ে কোনো প্রতিশোধ নেবার মতো মর্জিতে থাকতো। তো সেই ক্ষেত্রে খুব সাবধান। এটা কিন্তু আপনার আমার প্রত্যেকের সাথে ঘটনা ঘটতে পারে, তাই সাবধান থাকুন, সাবধান হন এবং সকলকে সতর্ক করে রাখুন। আর তার জন্যই আমার এই ভিডিওটা, প্রত্যেকের সচেতনতার জন্য। এই সত্যি ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণই হচ্ছে একটা, প্রত্যেককে সচেতন করা, এবং সচেতনতা এবং সতর্কতা প্রত্যেকের জন্য দরকার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে জানাবেন এরকম সত্যি ঘটনা যদি আপনারা শুনতে চান। আমি আপনাদের সামনে প্রত্যেক দিন একটি করে সত্যি ঘটনা শোনাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।